এই যে ভাবি যেমন দুনিয়াটা ছেড়ে চলে গেছেন, আপনারা সবাই অনেকে কোশ্চেন করতেছেন যে বাচ্চাটার কথা একবার চিন্তা করলো না। তখন আসলে বাচ্চার কথা মানে মাথায় আসে না। গতকালকে আমরা একটা নিউজ সবাই দেখছি যে এরকম এরকম একটা ভাবে একটা স্টেপ নিছে খুব বাজে ভাবে, যেটা আসলে আমাদের কারোই আসলে উচিত না স্টেপটা নেওয়া। আর আমি হচ্ছে সকালবেলা কিছু স্টেপ নিছি যে যেটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে জরুরি, দুইটা কারণে। সেটা হচ্ছে এক, মানে ওর আমার যে বর্তমানে যে আমার হাজব্যান্ড আফজাল সুজন, যাকে আপনারা সবাই মোটামুটি চিনেন, তার ব্যাপারে কিছু কথা ক্লিয়ার করতে। তার সবার আগে আমি বলে দেই যে আমাদের এটা লাভ ম্যারেজ, আমাদের 2 বছর সম্পর্ক, এরপরে হচ্ছে বিয়ে, 6 বছরের সংসার। আর আমাদের একটা 3 বছর শেষ হলো, 4 বছরের একটা ছেলে সন্তান আছে। প্রথম থেকেই সে আমার গায়ে হাত তুলে, সে আমাদের বিয়ের 10 দিনের মাথায় সে একটা এয়ার হোস্টেস মেয়ের সাথে দেখা করতে যায়। ঠিক আছে, তো আমি ওই মেয়ের নাম জানি না, ওই মেয়ের সাথে দেখা করতে চায়। এগুলো সবকিছু পরে যখন আমি ওর ফোন ঘাটায় পাই, তখন ওর ফোনের পাসওয়ার্ড আমি জানতাম, তো তখন আমি ওর ফোন ঘাটায় এগুলো পাই। তো এরপরে যখন আমি তাকে এগুলো নিয়ে কোশ্চেন করি, সে তখন আমাকে আমার মার সামনে, আমার বাসায় আমার মার সামনে আমাকে মারে, যেটা আমার মা নিতে না পেরে আমার মা অজ্ঞানের মতন হয়ে যায়। এরপরে সে আমাকে মানে আমাকে প্রায় জোরাজোরি করে আমার বাসা থেকে, আমার আব্বু চাইছিল যে তোমরা বিয়ে করছো ঠিক আছে, আমরা একটা ফাংশন করে, আমার তো একটা মাত্রই মেয়ে, আমি উঠাই দিব, কিন্তু তার ফ্যামিলি কেউ এটা চায় নাই। তারা সবাই বলছে যে ফাংশন করার টাকা নাই, ঠিক আছে, ফাংশন করার টাকা নাই, কোনো কিছু নাই, এগুলো কোনো কিছু হবে না, তুমি এমনি চলে আসো, যেহেতু বিয়ে হয়ে গেছে এমনি চলে আসো। তো এটা বলার পরে, তো এরপরে হচ্ছে আমি যখন মানে ওর বাসায় যাই, ও যেদিন আমাকে ওই বাসায় নিয়ে যায় সেদিনও সে আমাকে কিছু একটা বিষয় নিয়ে, আমার আসলে মনে পড়তেছে না, কিছু একটা বিষয় নিয়ে ওর সাথে আমার ঝগড়া বিবাদ হয়েছে, যার কারণে ও আমাকে পুরোটা রাস্তায় সিএনজির মধ্যে মারতে মারতে নিয়ে যায় ওর বাসায়। আমার জামার পিছনে চেন ছিল, ওই চেনটা ভেঙে গেছে পর্যন্ত ঘুষির চোটে, ঠিক আছে, ইভেন ওর হাতও কাটছিল আমাকে মারধর করার সময়। যাই হোক, তো এরপরে শ্বশুর বাড়িতে যাওয়ার পরে মেন্টালি ট্রমা, এত কিছু, মারধর, এগুলা আমার প্রতিনিয়ত সহ্য করতে হইতো আমার বাবু কনসিভ হওয়ার আগ পর্যন্ত। আপনাদেরকে আমি আমার লাইফের জাস্ট কিছু ট্র্যাজেডির কথা তুলে ধরতেছি, আই হোপ আপনারা বুঝবেন। আমার যখন বাবার হচ্ছে অপারেশন হবে, সেটা হচ্ছে 2021-এর কথা বলতেছি আমি, অপারেশন হবে, তখন হচ্ছে রোজার সময় ছিল, ডেটটা পড়ছিল হচ্ছে আব্বুর অপারেশনের রোজার ডেটের মধ্যে। তো আমার বাবা যেহেতু হসপিটালে আছে, আমি একটা মেয়ে হিসেবে আমি কেন আমার বাবার কাছে যেতে পারবো না, আমি কেন আমার বাবার পাশে থাকতে পারবো না, কেন? আমাকে কেউ উত্তর দিতে পারবেন? তো এরপরে আমি যখন হচ্ছে মানে আমার বাবাকে প্রায় প্রতিনিয়ত আমি তাকে দেখতে যাইতাম, তারপরে হচ্ছে আমি আমার আব্বুর সাথে হসপিটালে থাকতাম, এগুলা নিয়েও তারা হচ্ছে খুব আমার সাথে ঝগড়াঝাটি করে। তারা ইভেন এমনও বলে যে তোমার বাপের ক্যান্সার হয়েছে, তুমিও তো ক্যান্সার নিয়ে আসবা হসপিটাল থেকে। যদিও ওই সময়টাতে আফজাল সুজন আমাকে মেন্টালি সাপোর্ট করছে, যেটা সত্যি কথা। এরপরে আমার বাবার অপারেশন হওয়ার পরে সে বাসায় ফিরে 6 মাসের মতন সুস্থ থাকে, তারপরে সে আবার অসুস্থ হয়ে যায়, তার আবার হচ্ছে ক্যান্সারের ইফেক্টটা হয়, অ্যান্ড দেন সে হচ্ছে একদম বিছানাগত হয়ে যায়। তো যখন বিছানাগত হয়ে যায়, ওই টাইমে হচ্ছে আমি 2022-এর কথা বলতেছি, লাস্টে 2022-এর নভেম্বরের 15 তারিখে আমি কনসিভ করি, আমি প্রেগনেন্ট হই। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, ইকরা ভাবি কিন্তু সবার আগে প্রেগনেন্সি নিউজটা জানতে পারছিল, আমি তাকে জানাইছিলাম, সে সবার আগে জানছিল, আর সে খুব খুশিও হয়েছিল। তখন হচ্ছে আমার শাশুড়ি বা আমার শ্বশুর, আমার হাজবেন্ড, তারা কেউই হ্যাপি ছিল না। তাদের একটা কথাই ছিল, তারা এত কম এই যে তারা দাদা দাদি হতে চায় নাই, আর আমার হাজবেন্ডের কথা ছিল সে এত কম এই যে বাবা হতে চায় নাই। আমার আব্বু মারা যায়, আমার বুকে থেকে তার দমটা চলে যায়। হ্যাঁ, আমি কখনো ভাবি নাই যে আমার লাইফের বিবরণ এভাবে আসলে মানে লাইভে এসে বলতে হবে। তো যাই হোক, এরপরে হচ্ছে
আমি আমার বাবার 40 দিনের পরে আমি হচ্ছে আমার শ্বশুর বাড়িতে ব্যাক করি। তখন হচ্ছে সুজনের বিহেভ চেঞ্জ হয়ে যায়। সুজনের বিহেভ চেঞ্জ হয়ে যায় বলতে, সুজন ঠিক মতো বাসায় আসতো না। তখন বাসায় আসতো না, আমাকে হচ্ছে বলতো যে তার ঢাকার বাহিরে ইয়ে আছে, শুটিং আছে, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন এরকম বলতো। আমি কাপড় গুছাই দিতাম, আমি ওকে বলতাম যে সাবধানে যাও, ফোনে যোগাযোগ রাখো, এগুলো আমি বলতাম। আর এর মধ্যে আমি যখন প্রেগনেন্ট অবস্থায় থাকি তখন তার মা আমাকে দিয়ে ভারী ভারী কাজ করায়। তারপরে হচ্ছে আমাকে যতটা মেন্টালি টর্চার দেওয়ার থাকে সে করায়। যেখানে আমাকে সবাই সাজেস্ট করে যে তুমি প্রেগনেন্ট, তুমি হ্যাভি জিনিস উঠাইতে পারবা না। তখন অলরেডি আমার 5 মাস হয়ে গেছে, ঠিক আছে। তারা আমাকে মানে আরো বেশি ট্রমাতে ফেলে, খাবার দাবার থেকে শুরু করে কষ্ট করে। আমি আপনাদেরকে প্রকাশ্যে বলে দিচ্ছি, ঠিক আছে, যে আমাকে আমার শ্বশুর বাড়ি থেকে খাবার দাবার থেকে আমার শাশুড়ি আমাকে অনেক কষ্ট দিছে, যেটা আমি সুজনকে বলতাম। আর সুজন এর জন্য আমার জন্য খাবার বাইরে থেকে নিয়ে আসতো। তো নিয়ে আসতো দেখেও আমার শাশুড়ি এটার জন্য আমাকে অনেক কিছু শুনাইছে, যে তোমার জামাই তো অনেক টাকাওয়ালা হয়ে গেছে, এর জন্য তোমার জন্য খাবার নিয়ে আসে। যাই হোক, তো এরপরে হচ্ছে যখন আমার 8.5 মাস চলে, তখন হচ্ছে সুজন আমাকে বলে যে তুমি, তোমার তো ডেট চলে আসছে প্রায়, তুমি এক কাজ করো, তুমি তো যেহেতু তোমার মার বাসাতেই ডেলিভারি করাবা, তুমি ওখানে চলে যাও। মানে আমাকে পুরান ঢাকা থেকে মিরপুরে আসতে বলে। তো আমি আসি, আসার পরে হচ্ছে যেদিন আমি পুরান ঢাকা থেকে মিরপুরে আসি তার 2 দিন পরে আমি যেভাবেই হোক জানতে পাই যে সে, আমি মানে যখন হচ্ছে আমার আব্বু মারা যায় তার 2-3 দিন পর থেকে শুরু করে সে হচ্ছে আমার ওই যে আমি যখন এই বাসায় আসি তখন পর্যন্ত ওই স্টিল একটা মেয়ের সাথে লিভ ইন রিলেশনশিপে আছে। এরপরে যখন আমি লিভ ইন রিলেশনশিপের ব্যাপারটা জানতে পারলাম তখন হচ্ছে আমি ওকে মানে জিজ্ঞাসাবাদ করি আমি সব প্রমাণ সহ, যেগুলো আপনাদেরকে আমি অলরেডি ফেসবুকে পোস্ট করছি। আমার ডেলিভারি হয়, আমার ডেলিভারির সময় আমার হাজবেন্ড আসে, আমার শ্বশুর বাড়ি থেকে সবাই আসে। আসার পরে তারা হচ্ছে আমার ডেলিভারি হওয়ার মানে আমি হচ্ছে চাইছিলাম যে আমার প্রথমে নর্মালে বাচ্চা হোক, বাট পরে হচ্ছে কিছু প্রবলেমের জন্য আমার সিজার করা লাগছে। তো যখন হচ্ছে বেবিকে নিয়ে আমি হচ্ছে তাদের বাসায় যাই তখন হচ্ছে আমার বাচ্চা রাত্রেবেলা ঘুমাইতাম না। তো রাত্রেবেলা ঘুমাইতো না, আমি হচ্ছে রাত্রে জাগতে হইতো ওকে নিয়ে। সকালে একটু ঘুমাইতো, তখন আমি যদি ওর সাথে শুয়ে থাকতাম আমার শাশুড়ি দুনিয়ার মানে কথা শোনাইতো। এর মধ্যে আবার সুজন বাসায় থাকতো না, সুজন তখন অলরেডি রামপুরায় একটা ব্যাচেলারদের সাথে মিডিয়া রিলেটেড সবার সাথে কিছু রাইটার, তারপর হচ্ছে ডিরেক্টর, এগুলো ভাইয়াদের সাথে সে রামপুরায় থাকা শুরু করলো আমাকে আর আমার বাচ্চাকে ছেড়ে। আমি যখনই ওকে ফোন দিতাম, ওকে বলতাম, ও আমার কাছে আসতো 1 মাসের মধ্যে 1 দিন, এরকমও দিন গেছে, ঠিক আছে। বাচ্চাকে ও মানে এরকম আছে না যে বাচ্চাকে টেক কেয়ার করা বা এসব, এরকম কোনো কিছু ওর মাথার মধ্যে ছিল না। তো এগুলো দেখতে দেখতে আর আমার শ্বশুর বাড়ির এগুলো সবকিছু মানে আমার বাচ্চার খাবার থেকে ডাইপার থেকে শুরু করে সবকিছুর কষ্ট পাইতে 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 আমি লাস্টে আমি ডিসিশন নেই যে আমি আমার মায়ের বাড়িতে চলে আসবো আমার বাচ্চাকে নিয়ে, আমি শ্বশুর বাড়িতে আর থাকতে পারবো না। আর সুজনকে আমি বলি যে তোমার যদি আমার সাথে সংসার করার ইচ্ছা থাকে তুমি আমাকে নিয়ে সেপারেট হও। তো এরপরে হচ্ছে যখন আমি আমার মায়ের বাড়িতে এসে 4 মাস থাকলাম, তখন আমার বাচ্চার বয়স 11 মাস। এরপরে 4 মাস পরে সে সুজন তো আলাদা হবেই না, তার ফ্যামিলিকে ছাড়বেই না। কারণ হচ্ছে একটাই, সে ওই যে রামপুরাতে যে রংলীলা করে বেড়াইতো সেটা তো আমাকে নিয়ে সেপারেট হলে সে করতে পারবে না। আমার তো তখন আমাকে টাইম দিতে হবে, আমার সাথে সাথে থাকতে হবে এইসবের জন্য। তো 4 মাস পরে সে আমাকে রামপুরায় নিয়ে যায়। রামপুরায় নিয়ে যাওয়ার পরে সে যেই ব্যাচেলার বাসাটায় থাকতো সবাইকে উঠাই দিয়ে সে এবং একজন রাইটার ভাইয়া আছে, ওরা 2জন মিলে 2টা রুম নেয়। 2টা রুম নেওয়ার পরে আমরা হচ্ছি ওখানে থাকা শুরু করি আমার বাচ্চাকে নিয়ে। তো এরপর ওখানে যাওয়ার পরে ওখানকার দারোয়ান আর দারোয়ানের বউ আমাকে জানায় যে এখানে আমি আসার আগে এখানে নাকি একটা মেয়ে প্রায় আসতো ওদের বাসার ওখানে, মানে আমরা যে বাসা উঠেছিলাম সেই বাসা নাকি আসতো। আর এমনকি আমি ভিডিও কলে ওই মেয়েকে একদিন দেখেও ফেলছি।
হ্যাঁ, সুজনের ক্যামেরাটা ভুল করে ওই ওই পাশ হয়ে যাওয়ার জন্য আমি মেয়েটাকে দেখে ফেলছি। পরে আমাকে বলছিল যে ও একজনের বোন হয়। তখন আমি বলছিলাম যে একজনের বোন হইলে ব্যাচেলারদের সাথে কেন থাকে। তো আমি তখন ওকে বলছিলাম যে একটা ব্যাচেলার একটা মেয়ে কিভাবে ব্যাচেলারদের সাথে থাকে, এটা কি উচিত? এটা তো ঠিক না। তো যখন আমি এটা বলি, বলার পরেও আমাকে অনেক বুঝ টুজ দেয়। তো এরপরে হচ্ছে আমি তারপর আমি চুপচাপ সংসারটা করতে চাই। সংসারটা করার পরে যতদিন আমি দেখছি ওকে ছাদের মধ্যে, ওইটা হচ্ছে রুফটপের বাসা ছিল, হ্যাঁ রুফটপে রুম ছিল। তো যতদিন আমি দেখি সে হচ্ছে নেশার মধ্যে জড়ায় থাকতো, এমনকি তার কাছে ডিরেক্টর হোক, তারপরে হচ্ছে তার ফ্রেন্ড সার্কেল হোক, সবাই হোক, তো সবাই নেশায় আড্ডায় খুব মজ মাস্তিতে থাকতো। ছাদটা অনেক বড় ছিল, তো তো তারা হচ্ছে এক সাইডে একটা জোন বানায় রাখছিল যে সন্ধ্যার পরে প্রতিনিয়ত তারা এরকম করতো। হুম। তো তাকে আমি কখনো এগুলা নিয়ে বাধা দেই নাই, কারণ আমি চাই নাই যে এগুলোর জন্য সে আমাকে ভয় পাক বা আমার কাছ থেকে পালায় পালায় বেড়াক, এরকম আমি চাই নাই। আমি ওকে কখনোই আমি ওকে মানে আমার কি বলবো, চামচা জামাই হয় না, ওরকম টাইপের আমি ওরকম করতে চাই নাই। তো এরপরও আমার সাথে ওর আমাকে শারীরিকভাবে মানসিকভাবে টর্চার করা ও বন্ধ করে নাই, ও চালায় গেছে। ও সবসময় কন্টিনিউ করতো, এমনকি ও আমাকে মারধর করে আমার মাকে ফোন দিয়ে পর্যন্ত বলতো যে আমি আপনার মেয়েকে মারছি, আপনার মেয়ে আমার সাথে তর্ক করছে তাই আপনার মেয়েকে আমি মারছি। সামান্য একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া হইতেই পারে, এটার জন্য আমাকে মারছে সেটা আমার মাকে ফোন দিয়ে বলতো, যে কিনা বিধবা একটা মানুষ, তার মাথার উপরে কেউ নাই, তাকে ফোন দিয়ে সেটা বলতো। 2024 জুলাইয়ের এই যে যুদ্ধটা হইলো, তার পরে সে হচ্ছে সিলেটে যায়। সিলেটে যাওয়ার পরে সে শুটিং এর কথা বলে সে সিলেটে যায়। সিলেটে যাওয়ার পরে সে সেখানে একটা নায়িকা আছে, সেই নায়িকার সাথে সে কি করে না করে আমি জানি না, বলতে পারি না সে কি ফিজিক্যালি তার সাথে ইনভলভ হয় কিনা জানি না, বাট ওই মেয়ে তাকে বিভিন্ন প্রকার ভিডিও, ছবি, তারপর তার সাথে ভিডিও অডিও কলে কথা বলে। যখন এই জিনিসটা আমার চোখে পড়ে হঠাৎ করে, তখন সে অস্বীকার করে, সে বলে এই মেয়েটা আমার একটা ফ্যান মেয়ে হয়, অথচ সে যে তার সাথে শুটিং করে আসছে সে সেটা আমার কাছে হাইড করে। পরে যখন ওই মেয়ের সাথে কথা বলি, জানতে পারি, তখন আমি বুঝতে পারি যে ওই মেয়ের সাথে ওর শুটিং হয়েছে, ও নায়িকা ছিল। ওর পর থেকে আমি অনেক বেশি অসুস্থ হয়ে যাই, কারণ আমি চিন্তা করতাম এই বুঝি শেষ, এই বুঝি শেষ, এই বুঝি ঠিক হবে, এই বুঝি ভালো হবে, এই বুঝি মানে শুধরাবে, অন্তত বাচ্চাটার জন্য হইলেও শুধরাবে, ঠিক আছে, বাট হয় নাই। এই যে ভাবি যেমন দুনিয়াটা ছেড়ে চলে গেছেন, আপনারা সবাই অনেকে কোশ্চেন করতেছেন যে বাচ্চাটার কথা একবার চিন্তা করলো না, তখন আসলে বাচ্চার কথা মানে মাথায় আসে না। একটা মেন্টালি যখন ট্রমায় থাকে একটা মানুষ, তখন বাচ্চা, তখন সে নিজেকেও আর কি ঠিক রাখতে পারে না। তো যার কারণে হচ্ছে আমি দুইবার সুসাইড অ্যাটেম্প করি, দুইবারই আমি ঠিক হয়ে যাবে, আমি দুইবারই আমি গলায় ফাঁসি দিতে যাই। এরপরে হচ্ছে আমি ওই বাসা থেকে আসার 5 দিন পরে সে আসে। আসার পরে সে হচ্ছে আমাকে বাসায় নিয়ে যাওয়ার কোনো কথা বলে না, সে শুধু ছেলেকে দেখতে আসে। আমার তখন মাথা প্রচন্ড গরম থাকে, যার কারণে তাকে আমি অপমানিত করে আমার ঘর থেকে বের করে দেই, যে আমার বাচ্চাকে তার দরকার নাই, আমি এনাফ আমার বাচ্চার জন্য। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।